টাকার মেশিন যখন অচল হয়ে পড়ে তখন ছুঁড়ে ফেলা হয় রাস্তায়। পুরুষ, তুমি সাবধানে থেকো। তুমি যখন টাকা দেওয়া বন্ধ করে দেবা, তুমি যখন অচল হয়ে পড়বা, তখন তোমার প্রিয় পরিবার বাকি প্রিয় প্রতিবেশী তোমাকে এই মানুষটার মতোই রাস্তায় ছুঁড়ে ফেলবে। সে অজ্ঞাত অবস্থায় রাস্তায় পড়েছিল, মাথার এই যে দেখতে পাচ্ছেন অর্ধেকটা নাই। একটা আন্টি ছিল, আমি ওনার কথাটাই বলি। উনি আমাকে এইভাবে বলছিল যে বাবা, তোমার পা দুইটা ধরছি, তুমি একটু ওকে এইখান থেকে নিয়ে যাও। মানে একটা মানুষ যে ওর পাশে থাকবে, ঠিক আছে, ওইরকম কোনো পরিস্থিতি ছিল না, কারণ ওর মাথার পচা গন্ধ, ঠিক আছে। আপনার রুগী নিয়ে আপনি কোথায় যাইবেন, যান ভাই, আমরা আর টিকতে পারতেছি না। এমনকি একটা মুরব্বী কোয়ালিটির লোক উনি আমাকে মারতে আসে। আমার মনে আছে যে উনি আমাকে একটা থাবো রাখছিল, যে আমি তখন আসলে মন থেকে খুবই কষ্ট পেয়েছিলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন ইনজেকশনের দাম ৬,৯২৪ টাকা। আমরা এমন একটা জাতি বাকি এমন একটা সমাজে আমরা বাস করি, আসবাবপত্র জিনিসপত্র যখন অচল হয়ে পড়ে তখন আমরা বিক্রি করে দেই, কিন্তু মানুষ অচল হয়ে পড়লে আমরা সেটা ছুঁড়ে ফেলে দিই রাস্তায়। আগামীতে এই মানুষটার এইখানে একটা অপারেশন হবে। অপারেশন হওয়ার পরে যদি কোনো পোকামাকড় বাকি জীবাণু থেকে থাকে সেটা বের করা হবে। পরবর্তীতে তার এইখানে প্লাস্টিক সার্জারি হবে। আমরা জানি না এখন পর্যন্ত কিভাবে কি ম্যানেজ করব, কিভাবে কি তার অপারেশনের টাকা ম্যানেজ করব। মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের 3 তলায় 53 সি কেবিনে ভর্তি আছে। তার সব কিছু আমরা ম্যানেজ করে দিতে পারলেও বন্ধুবান্ধব মিলে তার পোকা পরিষ্কার করা, তাকে খাওয়ানো, তার গোসল করানো, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, সব কিছু করতে পারলেও এই মানুষটার মা বাবার ভালোবাসাটা কিন্তু ফিরিয়ে দিতে পারিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে এই মানুষটার পাশে আপনারা এগিয়ে আসুন, কারণ আমরা আসলেই আর পারতেছি না। আমরা স্বেচ্ছাসেবীরা মানে যা আমাদের পকেট থেকে যা ছিল, আমরা যা ওর জন্য ফান্ড কালেকশন করছি, এই থেকে আমরা আপাতত এই পর্যন্ত আগের থেকে এই পর্যায়ে এনেছি, কিন্তু এখন আর আসলে আমাদের পক্ষে সম্ভব না। মানে আমরা ওরে পারতেছি না রাস্তায় ছেড়ে দিতে, এবং আমরা পারতেছি না ওর চিকিৎসার খরচ বহন করতে। এই মানুষটাকে যখন আমরা প্রথম রাস্তায় পড়ে থাকতে দেখি, মনে হচ্ছিল সে যেন কি বলতে চায়। এতটা অসহায় দৃষ্টিকোণ নিয়ে আমাদের দিকে তাকিয়েছিল যে সে বলতে চাচ্ছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে চলে যাও না, আমাকে হাসপাতালে নিয়ে যাও। কিন্তু সে মুখ থেকে কোনো কথা বের করতে পারছিল না। মাস্ক পরার পরেও তার দুর্গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। যে এমন একটা অবস্থা ছিল যে আমরা বন্ধুবান্ধব মিলে আলোচনা করছিলাম যে এই মানুষটার যদি মৃত্যু হয়, মৃত্যুর আগে তো তার একটু চিকিৎসা পাওয়ার অধিকার আছে। হাসপাতালের বেডে বসে অন্ততপক্ষে সে মৃত্যুবরণটা করুক, সেই অধিকারটুকু তো তার আছে মানুষ হিসাবে। একটা মানুষকে দিনের পর দিন এভাবে পোকায় খেয়ে ফেলতেছে, তার যদি এখান থেকে মৃত্যু হয় তাকে তো পশু পাখি খাবে। একটা জীবন্ত মানুষকে পোকায় খেয়ে ফেললো, তারপরে সেই মানুষটাকে আবার পশু পাখি খেয়ে ফেললো। দেখার মতো এই সমাজে কেউ নাই। আমি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলছিলাম যে এই মানুষটার যদি আমরা চিকিৎসার ব্যবস্থা না করতে পারি, তাহলে সে যদি মৃত্যুর পরে কিয়ামতের দিনে দাবি করে যে আল্লাহ, আপনি আমাকে কোন পৃথিবীতে পাঠালেন, যেই পৃথিবীর মানুষ আমাকে একটু চিকিৎসার ব্যবস্থা করলো না, মৃত্যুর আগে একটু মুখে খাবার তুলে দিল না, যে আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছে মানুষ হাসপাতালের সামনে, তারপরও আমাকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি, এই দাবিগুলো যদি করে আমাদের বিরুদ্ধে, আমরা তো তাকে চোখের সামনে দেখেছি, তাহলে আমরা কিয়ামতের দিনে কি জবাবটা দিব মহান আল্লাহ তাআলার কাছে? এই চিন্তাধারা থেকে গেল 26শে জানুয়ারি আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। এমন একটা সময় হয়ে গেছে, ওরে গায়ে যে একটা সার দিব, ঠিক আছে, সেইটাও আমাদের কাছে ছিল না। ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করছিলাম যে যদি কেউ পুরাতন কাপড় দিয়ে সহযোগিতা করতে চান তো আমাদের জানাবেন। তো আসলে আমরা ওইরকমভাবে কারো কাছ থেকে সাহায্য পাইনি বললেই চলে। মানবতার দেয়াল বলি, মানবতার দেয়ালে রাখলে তো ওইটা মানুষ দেখতে পাইতেছে। আপনি যে ওরে শুধু একটা চাদর পেঁচাইয়া রাখতে আমরা বাধ্য হয়েছি। কেবিন খরচ আছে একটা, যেমন প্রত্যেক দিন 600 টাকার মতন কেবিন চার্জ। তো আমাদের অলরেডি 8000 টাকার মতন আপনার কেবিন চার্জ ডিউ পড়ে রয়েছে, এবং কেবিন ম্যানেজার এসে আমাদের জানিয়ে গেছে যে আসলে আপনারা কেবিন ছেড়ে দেন। ইতিমধ্যে আমরা পরিবার খুঁজে পাওয়ার জন্য অনেক ভিডিও করেছি, অনেক লাইভ করেছি, মানুষ সেটা শেয়ার করেছে। আর সিরাজগঞ্জ থেকে একটা পরিবার ফোন করে বলেছিল এটা তাদের সন্তান। পরবর্তীতে তাদের ঢাকায় আনার ব্যবস্থা করি, তারা ঢাকায় এসে দাবি করে যে এই মানুষটা তাদের সন্তান না। এরপরে যখন কেউ তথ্য পাঠায় যে এই ছেলেটার বাড়ি কুমিল্লা, কেউ বলে যে ব্রাহ্মণবাড়িয়ায় দেখছে, কেউ বলে যে ও নরসিংদীর ছেলে, ঠিক আছে, বিভিন্ন তথ্য যখন আমরা পাই, এমনকি আমি নরসিংদী গিয়ে সরাসরি উপস্থিত হয়েছি যে কোনো যদি তথ্য পাওয়া যায়। ফেসবুকের সাহায্যে এতটুকু জানতে পেরেছি এই মানুষটা নাকি একজন রেমিটেন্স যোদ্ধা ছিল। তারা দাবি করেছে তাদের সাথে দীর্ঘদিন সৌদি আরবে কাজ করেছে, তার বাড়ি কুমিল্লা অথবা হইল নরসিংদী, এরকম করে তারা জানিয়েছে। পরবর্তীতে আমরা সেই খোঁজাখুঁজিরও ট্রাই করতেছি তার পরিবার কিভাবে খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওর মধ্যে আমি সকল রেমিটেন্স যোদ্ধাদের সাবধান করতে চাই এবং মানুষকে সাবধান করতে চাই যে টাকার মেশিন যখন অচল হয়ে পড়ে তখন মানুষ রাস্তায় এভাবে ছুঁড়ে ফেলে। তো রেমিটেন্স যোদ্ধাদের বলবো যে আপনার পরিবারের জন্য নিজেকে বিলীন করে সর্বোচ্চ করার পাশাপাশি নিজের জন্য আসলে কিছু করবেন। যদি এই মানুষটা রেমিটেন্স যোদ্ধাই হয়ে থাকে তাহলে এই মানুষটার মতো আপনার যেন কোনো দিন ঠাঁই না হয় আপনি যখন অচল হয়ে পড়বেন। অথবা এই মানুষটা যদি রেমিটেন্স যোদ্ধা নাও হয়, সে তো আমাদের মতো রক্তে গড়া মানুষ, সে কারো না কারো সন্তান, কারো না কারো ভাই। এই মানুষটা যদি আমার আজকে বাবা হতো বা কি আমার ভাই হতো, আমি কি করতাম? আমি কি পারতাম তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে? তো সেই জায়গা থেকে আমরা তারে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করতেছি। আপনি পারতেন। আমরা দেখি যে আমাদের ভাই বাকি মা বাকি বাবা যখন অসুস্থ হয়, আমরা ঢাকা শহরে থাকলে আমরা ছুটে যাই তাকে হাসপাতালে দেখার জন্য। অথবা আমরা যখন অসুস্থ হই তখন গ্রাম থেকে মা বাবা বাকি ভাই বোন সবাই ছুটে আমাদের দেখার জন্য। এই মানুষটার জন্য আজ পর্যন্ত হাসপাতালে কোনো একজন ব্যক্তি ছুটে আসেনি। কোনো ব্যক্তি এসে তার এই যে পোকা পরিষ্কার করেনি, কোনো ব্যক্তি এসে তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেনি, কোনো ব্যক্তি এসে তাকে একটু খাইয়ে দেয়নি। তার তো পরিবারের ভালোবাসাটা পাওয়ার অধিকার আছে। মানুষকে শুধু বারবার বলি যে ভিডিওটা শেয়ার করেন, কিসের জন্য বলি? আমি যখন জীবনের সবথেকে অসহায় অনুভূতি হলো হাসপাতালের বেড। হাসপাতালের বেডে যখন আপনি পড়ে থাকবেন তখন আপনার মাথার মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা গ্রাস করবে। এই মানুষটা মৃত্যুর শয্যা থেকে ফিরে এসেছে, এই মানুষটারও তো পরিবারের ভালোবাসাটা ফিরে পাওয়ার অধিকার আছে। এই মানুষটাও হয়তোবা কথা বলতে পারে না কিংবা কি বোঝাতে পারে না। একজন বোবা মানুষ সে কান্নাকাটি করে কিছু একটা বোঝাতে পারে, হয়তোবা বোবা মানুষের চিৎকার শুনে মানুষ এগিয়ে যায়, এই মানুষটা চিৎকারও করতে পারে না। তো এই মানুষটার পরিবারের ভালোবাসা ফিরে পাওয়ার অবশ্যই অধিকার আছে। আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে যদি এতটুকু করতে পারি, দেশবাসী বাকি রাষ্ট্র তার পরিবার খুঁজে দিতে কেন পারবে না? এই মানুষটা সুস্থ হওয়ার পরে যদি আবার তাকে রাস্তায় ফেলে আসতে হয়, তবে এই দায়িত্ব 20 কোটি জনগণ এবং রাষ্ট্রের, এই দায়িত্ব আমার না। আমি আমার জায়গা থেকে মানুষ হিসেবে একজন মানুষের জন্য যতটুকু সম্ভব, এখন পর্যন্ত ফেসবুক থেকে 1 লাখ অথবা 98,000 টাকার মতো সাহায্য পাঠিয়েছে মানুষ। তার মধ্যে খরচ হয়ে গেছে 2 লাখ প্লাস টাকা। আমার নিজের পকেট থেকেও আমি দিয়েছি, আমার বন্ধু বান্ধবের পকেট থেকেও দিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সকল কিছু করেছি। আমাদের নবী একটা কথা বলেছিলেন যে তোমাদের প্রতিবেশীর দিকে তোমরা সবার আগে নজর রাখো। আমরা যদি আমাদের প্রতিবেশীর দিকে নজর রাখতাম, এই মানুষটার অবস্থা কোনোদিনই এমন হতো না। সবাইকে অনুরোধ করে বলতে চাই যে এই মানুষটা কারো না কারো ভাই, কারো না কারো বাবা, কারো না কারো সন্তান। আজকে আপনি সুস্থ আছেন, আমি সুস্থ আছি। আমরা যদি এই মানুষটার জন্য কিছু না করতে পারি, আমাদের যদি এই মানুষটার মতো আগামীকালকে অবস্থা হয়, আমরা কীভাবে আল্লাহর কাছে অভিযোগ করব? এই মানুষটা হয়তোবা জীবনে মানুষের জন্য কিছু করেছে, হয়তোবা কারো ক্ষতি করেনি। সে হয়তোবা আল্লাহর কাছে মোনাজাতে চেয়েছে, আল্লাহ আমি বাঁচাও, আমাকে বাঁচাও। হয়তোবা আল্লাহর হুকুমেই আমরা ছুটে এসেছি। আমাদের দেখা দেখি হয়তোবা আরও কিছু মানুষ ফেসবুকে সাহায্য পাঠিয়েছে। সেইভাবেই এই মানুষটার চিকিৎসা এখন পর্যন্ত চলতেছে এবং সে আকাশ পাতাল ব্যবধানে একটা সুস্থ জীবনে ফিরে এসেছে। আল্লাহ তাকে নতুন জীবন দিয়েছে। তো আজকে যদি আমি এই মানুষটার জন্য করেছি, কালকে যদি আমার একটা খারাপ দিন আসে, আমি হয়তো বা আল্লাহর কাছে চাইতে পারবো, আল্লাহ আমি কোনোদিন মানুষের জন্য খারাপ কিছু করিনি, আমি মানুষের জন্য উপকার করেছি, আমাকে তুমি রক্ষা করো। হয়তো বা আল্লাহ এমন, এই যে আমার টিমে যারা বীর যোদ্ধাগুলো আছে, যারা আসলে 24 ঘন্টা এই রোগীর পাশে থাকতেছে, পোকা পরিষ্কার করতেছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করতেছে, খাওয়াইতেছে, গোসল করাইতেছে, এই যে বীর যোদ্ধাগুলো আছে, হয়তোবা আল্লাহ আমার কাছেও এরকম একজন বীর যোদ্ধা পাঠাবে, আপনার কাছেও বীর যোদ্ধা পাঠাবে। এবং যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, এক আপু দিয়েছে 10,000 টাকা, এক ভাইয়া দিয়েছে 10,000 টাকা, ঠিক আছে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 100 টাকা, সবার টাকা একত্র করে এবং আমাদের সকলের পরিশ্রম এবং আমাদের টাকা একত্র করে এই মানুষটা আজকে এইভাবে ফিরে এসেছে। আমি দেশবাসীর কাছে, সকলের কাছে অনুরোধ করে বলতে চাই, এই মানুষটা সুস্থ জীবনে ফিরে আসছে। তার হয়তোবা আর 40% চিকিৎসা বাকি আছে। তাকে সুস্থ হওয়ার পরে যেন রাস্তায় ছেড়ে দিয়ে না আসতে হয়। তার এই যে আমাদের প্রত্যেক দিন এক একটা ইঞ্জেকশন লাগে 6,924 টাকার, এবং তার জন্য হ্যান্ড গ্লাভস, গস, তার জন্য হেক্সিসল, বায়োডিন, বিভিন্ন ওষুধ, ইঞ্জেকশন, তারপরে তার জন্য খাবার, পোশাক সব কিছু আমাদের কিনতে হয় এবং টেস্ট খরচ, ঠিক আছে। তো তার যদি পরিবারও খুঁজে পাওয়া যেত, তার যদি পরিবারটা আমরা ফিরে পেতাম, তাহলে আমরা স্বেচ্ছাসেবীরা এই যে 24 ঘন্টা আমাদের তার পাশে থাকতে হয়, তার পরিবার যদি তার পাশে এসে থাকতো, আমরা হয়তোবা এই মানুষটার জন্য, অজ্ঞাত মানুষটার জন্য হয়তোবা আমরা বক্স নিয়ে রাস্তায় বের হতে পারতাম। এমনকি
ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমরা তার জন্য বক্স নিয়ে রাস্তায় বের হতে চাই, তার জন্য ফান্ড কালেকশন করে তারপরেও তার চিকিৎসা কন্টিনিউ করতে চাই। সেক্ষেত্রেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো একজন ব্যক্তি এগিয়ে আসেনি। এখন আমি যদি 2 জন 3 জন যদি রাস্তায় গিয়ে বক্স নিয়ে দাঁড়াই, কেউ কি আমাদের কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। আর এই মানুষটাকে অসুস্থ, এই মানুষটাকে নিয়ে যে সরাসরি রাস্তায় গিয়ে দাঁড়াবো, সেটারও তো কোনো উপায় নাই।